খেয়াল করেছেন এই কয়েকটা দিন ধরে বাংলাদেশি ছাগলগুলো একটু বেশি ব্যাঁ ব্যাঁ করছে? শুনতে পাচ্ছেন? মানে তাদের সেই পুরনো উগ্রবাদকে আরও একবার সামনের দিকে নিয়ে আসছে তারা। কারণ কি বুঝতে কাউরির বাকি নেই। ভারত বাংলাদেশ সীমান্ত এখন মনে হচ্ছে একেবারে নতুন রণক্ষেত্রে পরিণত হচ্ছে। একদিকে বিএসএফের গুলিতে গতকাল দুজন টপকে গেছে, এমনি টপকায়নি, বেড়া টপকে এসে একদম ওপরে টপকে দিয়েছে বিএসএফ। ভালো কাজ করেছে, এটাই করা দরকার। আবার অপরদিকে আমাদের ২৬টি প্রদেশ দখলের হুমকি দিচ্ছে বাংলাদেশি ছাগল স্বরূপ উগ্রবাদীরা। এবং হুঁশিয়ার করতে হবে মোদিকে, যদি জুলুম বন্ধ না করা হয় তাহলে ভারত অভিযান করা হবে ইনশাআল্লাহ। পাকিস্তানকে আমরা আহ্বান জানাবো, আমরা আছি। ভারত দখল করতে আমাদের মাত্র ৩ ঘন্টাও সময় লাগবে না। এমনকি যে তিস্তা প্রকল্প নিয়ে ভারত সতর্ক করেছিল, সেখানে আবার চীনকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ মানে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে বিপদে ফেলারও চেষ্টা করছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য বিশ্লেষণ করব যেগুলি মূলধারার সংবাদ মাধ্যম ধরেইনি। হঠাৎ করে কেন বাংলাদেশের সুরটা বদল হয়ে গেল? কেনই বা তারা নিজেদের ভারত ও চীনের মধ্যে রেফারির ভূমিকায় দেখতে চাইছে? ভেবে দেখুন দুঃসাহস কতটা, তারা নাকি রেফারি। আর সব থেকে বড় খবর, পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সীমান্তটুকু বাকি রয়েছে সেইগুলো ঘেরা হবে। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক এবং দেখা যাক ঠিক কি হয়েছিল। ঘটনার সূত্রপাত যেটা ঘটে সেটা হচ্ছে ত্রিপুরাতে সিপাহীজলা সীমান্ত। সেখানে বিএসএফের গুলিতে একজন নবীন হোসেন এবং অপরজন মোহাম্মদ মুরসালিম নামে দুজন কি বলবো চোরাচালানকারী বাংলাদেশি শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশ দাবি করছে, মানে ভারতকে তারা বলছে, সুসম্পর্ক চাইলে আপনারা রক্তপাত বন্ধ করুন। তোমরা বেড়াটোপকে ঢুকে আমাদের এখান থেকে জিনিসপত্র চুরি করে পালাবে, আর সেটা বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তাই তো? কিন্তু মুদ্রার একটা অপর পিঠও রয়েছে। বারংবার বিএসএফকে দোষ দেওয়াটাও ঠিক না, কারণ বিএসএফ যখন বারবার সতর্ক করে যে তোমরা পাথর ছোঁড়া বন্ধ করো, হামলা চালানো বন্ধ করো, তখন তারা শোনে না। আর এখন বিএসএফ কাজ করে দিয়েছে। তবে একেবারে সরাসরি গুলি করেনি, পাম্প অ্যাকশন ব্যবহার করা হয়েছে। পাম্প অ্যাকশন গান যেটা, সেটা মূলত মানুষকে মেরে ফেলার জন্য ব্যবহার করা হয় না, এটা প্রাণঘাতী নয়। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে ছত্রভঙ্গ করা। যাই হোক, দুর্ভাগ্যক্রম ছাগল মারা গিয়েছে। সেই মরে যাওয়া দুটো ছাগলকে নিতে এসে তারা আবার বড় বড় কথা বলছে। আরে বাবা, দেশের ভেতরে অবৈধভাবে ঢুকলে তাদেরকে মারা ছাড়ার অন্য কোনো গতি থাকে না, তাদেরকে মারতেই হবে। তাও অনেক না মেরে ঠেলে দিয়ে দেওয়া হয়, কিন্তু কত সহ্য হবে? একটা বৈধ অধিকারের বিষয় আছে তো। এর মধ্যে একটা আশ্চর্য বিষয় আপনাদের বলি, দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনাদের তো অনেক পরিচিত রয়েছে, হয়তো বাংলাদেশেও পরিচিত আছে। যে সমস্ত গ্রামাঞ্চলগুলো রয়েছে না, সেই গ্রামাঞ্চলের মানুষজন আবার এই চোরাচালানকে তারা মনে করে নাকি বৈধ। তাদের ভাষায় এটি হচ্ছে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। মানে ভারত থেকে চোরাচালান করা, এটা তাদের কাছে নাকি বৈধ। এটা নিয়ে আবার তারা আন্দোলন করে। ভাবুন কতটা অশিক্ষিত দেশ হলে এই কথা বলতে পারে তারা। আর এটাই তারা বলছে। অনুপ্রবেশকে ঠেকানোর মতন কোনো রকম ইচ্ছেই নেই বাংলাদেশের। তারা তো চায় যে অনুপ্রবেশ হোক। যত অনুপ্রবেশ হবে, যত ভারত থেকে চুরি হয়ে যাবে, তত আনন্দ তাদের। আর সেটাই হচ্ছে সব থেকে বড় ভূ রাজনৈতিক যে মোড়, সেটা হচ্ছে এই তিস্তা নদী। কিরকম বিষয়? বিষয়টা হচ্ছে বাংলাদেশ এখন চীনের কাছে তিস্তা নদী পুনরুদ্ধারের প্রকল্প বাস্তবায়িত করার প্রস্তাব দিয়েছে।
অথচ হাসিনা সরকার এই প্রকল্পটাকে ভারতের উপরে উপহার হিসেবেই দিয়েছিল। তার কারণ সে জানতো যদি এই প্রকল্প বাস্তবায়িত করা হয় সেই ক্ষেত্রে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক যথেষ্ট সমস্যায় পড়বে। এই যে চিকেন নেক, এটা পড়ে যাবে সমস্যার মধ্যে, কারণ এত কাছে যদি চীনারা চলে আসে, চীনারা যদি সিভিল ইঞ্জিনিয়ার বা বিশেষজ্ঞর বেশে তারা প্রবেশ করে, সেই ক্ষেত্রে শিলিগুড়ি করিডরের ভবিষ্যৎ নিয়ে তো প্রশ্ন উঠবেই। মানে দ্বৈত উদ্দেশ্য নিয়ে সেখানে চীনারা পরিকাঠামো গঠন করবে। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এটা চরম হুমকি। ভারতের গোয়েন্দারা যারা রয়েছে তারা যে তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে যে বাংলাদেশ এখন চাইছে যে চীনকে ভেতরে ভরে রীতিমতো ভারতকে একটু টাইট দেওয়া, এটা চেষ্টা করছে। কি টাইট ভাই আমি তো জানি না, এই অশিক্ষিত মূর্খ ছাগলগুলো কি ভাবে এটাও বোঝা খুব মুশকিল। মানে এরা যে কাজটা করছে তাতে কিন্তু এরা চীনের কাছেও ফুটবল হবে, ভারতের কাছেও ফুটবল হবে। মানে দুটো দেশ মিলে যখন বাংলাদেশকে লাথাবে তখন বুঝতে পারবে যে ফুটবল হওয়ার জ্বালাটা ঠিক কোন জায়গায়। এখন আবার বলছে নাকি তারা রেফারি হবে, ভেবে দেখুন। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে সেখানকার সরকারই যে শুধুমাত্র ভারত বিদ্বেষ দেখাচ্ছে তা নয়, বাংলাদেশের সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ মানুষ তারা উগ্রবাদকে ধরে বসে থাকে। মানে বেশিরভাগ মানুষই হচ্ছে রেডিকালাইজড, তাদের মনের মধ্যে উগ্রবাদ। এবং একটা ভাইরাল ভিডিও আপনারাও দেখেছেন, সেই ভাইরাল ভিডিওতে এক মানে মোল্লা নামক ছাগল সে কিনা বলছে 3 ঘন্টার মধ্যে নাকি সে ভারত দখল করে নেবে। ভেবে দেখুন, এই ছাগলগুলোকে কে বোঝাবে যে ভাই ভারত দখলটা এত সহজ বিষয় নয়, যে দেশটা চাঁদে যাচ্ছে সেই দেশটাকে তোমাদের মতন ছাগলগুলো এসে দখল করে নেবে, এই ভাবনা চিন্তাটা ভুল। আলু পটল খেতে না দিতে পারলে তো সেই দেশটা মরে যাবে। অথচ দেখুন বাগবিতনটা কতটা পড়ে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ভারত যখনই খেতে দেবে এই অসভ্য বর্বর দেশটাকে, তখনই কিন্তু এই বর্বর দেশটার মাথা কাজ করতে শুরু করে দেবে। পরিষ্কার কথা ভাই, দেওয়া থোয়া বন্ধ করো। এটা ভারতেরও বোঝা উচিত যে এই অসভ্য বর্বর দেশটাকে যদি পেটে খাবার দেওয়া হয় এরা সেই বদমাইশি করবেই, কারণ এই ছাগলগুলো তৈরিই হয়েছে বদমাইশি করার জন্য, এটাই হয়। আবার দেখুন বাক স্বাধীনতার কথা বলে, এটা মানে বাক স্বাধীনতার দোহাই দিয়ে এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্যকে বাংলাদেশ সরকার প্রশ্রয় দিয়ে আসছে। তারা কি চায় কি না চায় বোঝা বড় দায়। কোনো সময় ভারতের কাছে সার চায়, কোনো সময় ভারতের কাছে তেল চায়, কোনো সময় ভারতের কাছে চাল চায়। চাওয়া আর চাওয়া, চাওয়া আর চাওয়া, আর দিতে না চাইলেই বাস গোসা, ভারত দখল করব, কাজ নেই কম্ম নেই ভারত দখল করব। আরে ভাই তোমাদের সামান্য ওই কি বলবো গিট মারার ক্ষমতা নেই, এরা আবার বলে কিনা বলার কিছু নেই। সব এই যে দেশটা গোটা পৃথিবীর তৃতীয় শক্তি, তৃতীয় অর্থনীতি, সেই দেশটাকে আবার চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে। মানে কত বড় মূর্খ, কত বড় মূর্খের দেশ এটা। আর একটা জিনিস এটাও খুব গুরুত্বপূর্ণ, আমাদের যে সীমান্ত বিরাট, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে একটা বিরাট অংশ গিয়েছে সবাই জানেন। ইতিমধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ যেটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যায়, সেখানে বেড়া বা ফেন্সিং দেওয়ার যে কাজ সেটা অনেকটাই এগিয়ে গিয়েছে। নতুন সরকার এসছে বাংলায়, আর পশ্চিমবঙ্গ সরকার বদলের পরপরই বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বলা হয়ে গিয়েছে যে আগামী 45 দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করবে। সীমান্তে কাটা তার দেওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হলে পরে এই যে চোরাচালান, এই যে অনুপ্রবেশ অনেকখানি কমে যাবে, একেবারে কমবে না, অনেকখানি কমে যাবে। আর এটাতেই কিন্তু বাংলাদেশের ছাগলগুলো চিন্তায় পড়ে গিয়েছে, এইবারে কোথায় গিয়ে ঘাস খাবে। এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন তো, ছাগলগুলো ভুলভাল বকছে, কারণ একটাই, এরা ভারতে ঢুকে ঘাস খেতে চায়। ঘাস খেতে দিলেই সব ঠিক আছে। আরে ভাই আমার ভূমি,
তুমি বিনা পাসপোর্টে ভেতরে ঢুকে পড়বে, তারপরে যা খুশি তাই করবে, তোমাদের মেনে নিতে হবে? এটা হয় না। ওই ভয় টয় দেখিয়ে লাভ নেই। গোটা দেশটার বিরুদ্ধে এইবার সব কিছু প্রতিরোধ করুন। ওই তেল পাইপলাইনে পাঠানো যাবে না, খাবার দাবার পাঠানো যাবে না। যতই পেটে খাবার পড়বে এই অসভ্য বর্বর ছাগলগুলোর ততই বেড়ে উঠবে। আর সেটাই হচ্ছে। আমরা কত আলোচনা করি বলুন তো, এদের নিয়ে আমাদের কি মাথা ব্যথার থাকতে পারে? এই দেশটা আমাদের জন্য, মানে কেন আমরা একে নিয়ে আলোচনা করব? কি পাই এই দেশটা থেকে? আমরা কি পাই? ওই তো জনগণ, ওই তো অশিক্ষিত জনগণ কিছু তৈরি হয়েছে, এইগুলো তো ভারতের জ্বালা। ভারত ওই দেশটা থেকে কি পেতে পারে? আপনার বাড়ির পাশে যদি একটা ড্রেন থাকে, সেই ড্রেন গন্ধ করবে। সেই ড্রেনের পাশে যদি আপনি থাকেন, আপনাকে নাক টিপে থাকতে হবে, এটাই নিয়ম। আর এই দেশটা হচ্ছে তাই। দুটো কাজ হতে পারে, নয় এই দেশটাকে বলতে হবে ভাই তোমরা পরিষ্কার হও, গন্ধ আসছে গা থেকে, অথবা নিজেরা নেমেই গোটা ড্রেনটাকে হাবিস করে দিন, তবেই ঠিক হবে। তার আগে হবে না। বাংলাদেশ বর্তমান যে পথে হাঁটছে, যেভাবে নিজেদের উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছে, আরও একবার বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপের জায়গায় পৌঁছচ্ছে। বাংলাদেশের এই যে নতুন অবস্থান, তাতে দক্ষিণ এশিয়ার যে স্থিতিশীলতা, সেটা নষ্ট হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেই পশ্চিমবঙ্গের রাজনীতির মানে পরিবর্তন হয়ে গেল, আর অমনি দেখুন ছাগলগুলোর লাফানো, অমনি লাফাতে শুরু করে দিয়েছে ছাগলগুলো, সব লাফানো বন্ধ হয়ে যাবে। ফেন্সিংটা শেষ হোক, সরকার নিজের কাজকর্ম গঠন করুক, দেখবেন সবটা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনাদের কি বক্তব্য? এই ছাগলের দেশটা যেভাবে উঠছে, কি করা উচিত ভারতের? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।